নিলয় তো ঠাকুর? কে? ও ঈশান, তা হ্যাঁ রে, নিমাইয়ের আসার কথা ছিল ত্রিসন্ধ্যারতিতে, কই সে এলে না তো? আগে সে কথাই তো তোমাকে বলতে এলুম গো ঠাকুর। নিমাই দাদার আমার বড্ড জ্বর, সচিমাতারে কিছুতেই ছাড়লো নি। জ্বর হয়েছে? না না, তাহলে সে ভালোই করেছে আসেনি, না এসেছে ভালোই করেছে। কিন্তু নিমাইয়ের ওই রকম স্বাস্থ্য, তার তো জ্বর জারি কখনো শুনিনি, তা হঠাৎ জ্বর হলো কেন? কি জানি ঠাকুর, কদিন ধরেই দেখছি নিমাই দাদার আমার কোনো কিছুতেই যেন মন নেই। এই যে তক্কাতক্কি করে নিমাই দাদা আমার জিতলো, গোটা নবদ্বীপের মানুষ তারে মাথায় করে নাচতেছে, তবু তার সেসব দিকে হুঁশই নেই। সারাদিন ঘরের কোণে খালি পুঁতি নিয়ে পড়তেছে আর পড়তেছে। সে কি, জ্বরের মধ্যে পুঁথি নিয়ে পড়ছে কেন? তবে আর বলছি কি ঠাকুর, এ কি আর জেসে জ্বর গো, এ মনের জ্বর। ঠাকুর, আমি জন্ম থেকে নিমাই দাদারে কোলে পিঠে করে মানুষ করতেছি, আমি কি আর বুঝি না? মনের জ্বর তুই বুঝেছিস? তা হ্যাঁ রে, কি বুঝেছিস সেটা আমাকে খোলসা করে বলবি তো? সে তুমি ঠাকুর নিজেই আমার দাদারে শুধিও, আমি চললুম। আচ্ছা, এই ঈশান, ঈশান শোন শোন শোন, দাঁড়া। এ, জগদানন্দ, আমি ভাবছিলাম যে তোমার পরিবর্তে যদি ঈশানকে নবগ্রামে পাঠাই তাহলে কেমন হয়। কারণ ওর তো, ওর পথে বিপদ হওয়ার ভয় নেই, যবনের হাতে ধরা পড়লেও ওর অত্যাচারিত হওয়ার কোনো ভয় নেই। তুমি কি বলো? কথাটা আপনি ভালো বলেছেন গুরুদেব, কিন্তু ঈশান কি বুঝে শুনে কাজটা করতে পারবে? যদি কোনো ভুল হয়ে যায়? না না, ভুল করবে কেন? হ্যাঁ রে ঈশান, কাজটা করতে পারবি না? আগে আগে কি করতে পারবো তাই যদি না জানলুম, তাহলে বলি কি করে বলেন তো যে পারবো কি পারবো না? দেখো কাণ্ড, আমি তোকে কাজটার কথাই বলি না। শোন শোন ঈশান, ওই নবগ্রামে আমার এক বিশেষ বন্ধু থাকেন, কুবের মিশ্র। তার কাছে আমার কয়েকটি দুর্মূল্য পুঁথি রয়েছে। সেই পুঁথিগুলো আমার খুব প্রয়োজন। তা তোকে নবগ্রামে গিয়ে সেই পুঁথিগুলো নিয়ে আসতে হবে, তবে কাজটা খুব গোপনে এবং সাবধানে করতে হবে। এই কাজ ঠাকুর? আমি ভাবলাম তুমি আমার আরো কত শক্ত কাজ দেবে। কিন্তু ঈশান, পুঁথিগুলো ভালো করে দেখে বুঝে শুনে আনতে হবে। পারবে তো? খুব পারবো, এ আপনি কি বলেন? জন্ম থেকে এই পুঁথিপত্র দেখে দেখেই তো এত বড় হলুম। বাবা, মানে আমার নিমাই দাদার বাবা যখন বেঁচে ছিলেন, তার পুঁথিপত্র আমি তো ঝাড়পোঁছ করে কাঠের পাটার মধ্যে সাজিয়ে লাল শালু দিয়ে মুড়ে যত্ন করে রেখে দিতাম। এখন নিমাই দাদার পুঁথিপত্র আমি তো ঝাড়পোঁছ করি। তবে না না, ও ও ঠিক পারবে। তাহলে ঈশান, তুই এক কাজ কর, তুই গিয়ে তৈরি হয়ে নে, আর তারপরে ওই নবগ্রাম যাওয়ার পথে আমার এখানে হয়ে যাস। আমি ওই কুবের মিশ্রের নামে একখানা পত্র লিখে তোর হাতে দিয়ে দেবো। কি যে বলো ঠাকুর, এতে আবার তৈরি হওয়ার কি আছে? আমার তো শুধু ওই সচিমার কাছে একটু অনুমতি নেবার প্রয়োজন। আমি চলি গো ঠাকুর, পেন না, আমি চলি। হঠাৎ চিন্তিত হয়ে পড়লেন গুরুদেব? না না না, ও কিছু নয়। তুমি এক কাজ করো, তুমি মন্দিরে যাও, আমি আসছি। যাও। কি হয়েছে আপনার? ত্রিসন্ধ্যা আরতির সময় হয়ে গেছে, মন্দিরে যাবেন না? হ্যাঁ হ্যাঁ, চলো যাই। কি এত ভাবছেন? নিমাইয়ের কথা ভাবছিলাম। এ আর নতুন কথা কি? আপনার ধ্যান জ্ঞান, আপনার সব সময় সাথী তো এখন নিমাই। না, কাজটা বোধহয় ঠিক করলাম না। কি কাজ? ওই আমার একটা কাজে ঈশানকে নবগ্রামে পাঠাবো ভেবেছিলাম, কিন্তু তাকে তো যেতে হলে সচিমার অনুমতি নিতে হবে। এখন আমার কাজে তাকে আমি পাঠাচ্ছি শুনলেই তো সচিমাতা তাকে গালমন্দ করবেন। আপনার কাজে ঈশানকে পাঠাচ্ছেন? কি কাজে? ওই নিমাইয়ের জন্য প্রয়োজনীয় কিছু পুঁথি আনার জন্য তাকে আমি নবগ্রাম পাঠাচ্ছিলাম। তাহলে তো সচির আপত্তি থাকার কোনো কারণই নেই।
সীতা, সারা নবদ্বীপ জানে সচিমাতা আমাকে কতখানি ঘৃণা করেন, এবং এখন যদি তিনি জানতে পারেন যে আমি নিমাইয়ের জ্ঞান বৃদ্ধির জন্য তাকে সাহায্য করছি, তাহলে তার ঘৃণা বাড়বে বই কমবে না। আপনি তাতে- আপনার লক্ষ্যে স্থির থাকুন, এত বিচলিত হবেন না প্রভু। যে যা বলে বলুন। হ্যাঁ, চলো। চলুন। নিমাই এলো না তো? ও হ্যাঁ, তোমাকে তো বলা হয়নি নিমাই আসবে না। নিমাইয়ের তো জ্বর হয়েছে। আবার ওই ঈশান কি একটা হেঁয়ালি করে বলে গেল যে তার নাকি মনের জ্বর হয়েছে। আমি কিছু বুঝতেই পারলাম না। সে আপনার বুঝে কাজ নেই, এই বয়সে অমন হয়েই থাকে। মানে বিদ্যার জ্ঞানের ভারে আপনি নিজের যৌবনের কথাই তো ভুলে গেছেন প্রভু। এই ব্যাপার। কই, আগে শুনিনি তো কিছু। সারা নবদ্বীপের লোক জানে, জানেন না শুধু আপনি। আমি আপনাকে পরে সব বলবো, এখন চলুন, আরতির সময় হয়ে গেছে। চলো। আচ্ছা, এই টোল চতুষ্পাঠী তো একটা ব্যবসাও বটে। দেশ বিদেশ থেকে বহু ছাত্র নবদ্বীপে পড়তে আসে। ধরুন, শ্রীহট্ট চাটিগ্রাম ছাড়িয়ে সেই ব্রহ্মদেশের ছাত্ররাও আসে নবদ্বীপে। পাহাড়পুর বিশ্ববিদ্যালয়ের পতনের পর বোধ করি নবদ্বীপই শিক্ষার সেরা জায়গা। সুতরাং এত ছাত্র যা গুরুদক্ষিণা দেয় তার মূল্য অনেক। আর অনেক ব্রাহ্মণেরই ভূসম্পত্তি আছে, নিষ্কর জমি জিরেত আছে। তা সত্ত্বেও ওই বিশ্বম্ভর মিশ্রের একটা ব্যবস্থা করা গেল না কেন? তাকে কোনো মন্দিরে, নাট মন্দিরে বা দালানেও ঠাঁই দেওয়া গেল না? কর্তা, ব্রাহ্মণদের মতিগতি তো আপনি জানেন। আপনি যা বললেন সে তো হলো আদর্শ ব্যবস্থা, কিন্তু ব্রাহ্মণদের ভূসম্পত্তিতে কারো ভাগ সইবে কেন? সইবে সইবে, সইতে হবে। কবে কার বাপ ঠাকুরদা মোটামুটি একটা ভালো পণ্ডিত ছিল বলে কতগুলো অপগণ্ড বংশ পরম্পরায় জমি ভোগ করবে, কিন্তু খাজনা দেবে না, টোল চালাবে না, উপযুক্ত লোককে শিক্ষা দেবে না। এসব সহ্য করা যায়? শুধু গলায় কইতে আছে বলেই ব্রাহ্মণ পুরো চাপকাতে হয়। কিন্তু কি করা যায় বলুন? রামকমল খুড়ো, আপনি আমার বাবার আমলের লোক। আপনার রক্তের তেজ কমে আসছে, তাই বুঝতে পারছেন না কি করা উচিত। আপনি আমি সমাজকে যে ঘাটা মারতে পারিনি, ওই এতটুকু মেয়েটা সেটা করে দেখিয়ে দিয়েছে। আপনি কার কথা বলছেন? আমি তো ঠিক ঠাউর করতে পারলাম না। সে কি, এত তাড়াতাড়ি আপনি মুকুন্দের বউয়ের আগের কাণ্ডটা ভুলে গেলেন? ও, আমাদের ওই শান্তির বিয়ের কথা বলছিলেন? সে এক নাটকে কাণ্ড বটে। নাটুকে কিন্তু শিক্ষণীয়। বছরের পর বছর ঘাটের মরাগুলো কচি মেয়েদের ইহকাল পরকাল শেষ করে দেবে। একটা পচা মরার সঙ্গে চিতায় উঠবে একটা কচি মেয়ে। এসব নিয়ে সমাজ ভাবে কই? কে ভাবে? ভাবে আপনার ব্রাহ্মণেরা। কিন্তু এই মুকুন্দের বউ সুমঙ্গলা এসব ভাবনা আমার মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আচ্ছা, আপনি মুকুন্দ সঞ্জয়কে সব ঠিকঠাক বলেছেন তো? মানে বৌমাকে সঙ্গে করে আনতে বলেছেন তো? আমি নিশ্চয়ই বলেছি। আপনি ঠিক যেমনটি যেমনটি বলেছেন ঠিক তেমনটি। রাতে দুটো অন্নগ্রহণের কথাও বলে দিয়েছি। তাহলে এখনো আসছে না কেন? আপনি কি এগিয়ে গিয়ে একবার দেখবেন নাকি? কি যে একটা চুল বাঁধলি, কেমন গোবর কুড়ুনির মতন দেখতে লাগছে বল দেখি। হাসবি না, একদম হাসবি না। কিচ্ছুটি কি তোরা ঠিকঠাক করে করতে পারিস না? এমনি আমার গাল দুটো ফুলো ফুলো, তার মধ্যে চুলটা বেঁধেছিস ঘুটের মতো। সত্যি বাবা, দিন দিন একটা অকম্মা ঢেকি হচ্ছিস। ও মা, আমারই যত দোষ হলো। তুমি যেমনটি বললে। তুই আমার চোখের সামনে থেকে সরত। আজকে তুই আমার সঙ্গে যাবি না। তোমার পায়ে ধরি গো, অমনটি বলো না। গরিবের বড় ক্ষতি হবে। একেই বর নেয় না আমায়। গরিবের ক্ষতি হবে কেন? আমি জমিদার বাড়িতে নেমন্তন্নে যাই না যাই, তাতে তোর কি লাভ? সে আছে, তুমি আমায় না নিয়ে যাবে নাই বলে দিলুম, দিব্যি রইল। বেশ, সে নয় হবে, কিন্তু লাভ ক্ষতির অঙ্কটা আমাকে একটু বুঝিয়ে বলবি? ফেরার সময় ও বাড়ির বড় গিন্নি পার্বণী দেন না,
এই তো জ্যৈষ্ঠী মাসে তুমি কি অভিনব মিষ্টি বানালে, আমি দিতে গেছিলাম। উনি আমাকে কত সোনা দানা দিয়ে একেবারে গা ভরিয়ে দিলেন তো। সত্যি কুসুম, সুযোগ পেলেই তুই এত বাজে বকবক করিস না। ওই দেখো আবার হাত খালি করে দাঁড়িয়ে রইলো। দে, মাথার কাঁটাটা তো আটকে দে। দিচ্ছি তো। তারপর সেইবার আসার সময় আমি একটা পেন নাম করতেই বেশি বকিস না তো, বক্তি আর খিলজি। সে আবার কেমন গালাগাল, ভক্তি আর খিলজি? কেন, তুই আগে কোনোদিন শুনিসনি? কোশমিন কালেও না। এর মানে কি গো? এ তো জবন ভাষার কথা। জবনই তো, এই বঙ্গদেশে আসা প্রথম জবন। সেন রাজা ছিল না এদেশে। মঙ্গলা, দেখেছিস, উনি এসে গেছেন। কত দেরি করিয়ে দিদি দেখলি তো। যা যা, দূরে দোলা লেগেছে কিনা দেখ। মঙ্গলা, ভালো হবে না কিন্তু। কি ভালো হবে না? এই যে তুমি যা করতে চাইছো তার ফল ভালো হবে না কিন্তু। কি করে বুঝলে আমার উদ্দেশ্য খারাপ? মুখ দেখে মশাই, মুখ দেখে। তোমার এই গরু চোর মুখ আর রাবণের মতো চাও নেই। রাবণের মতো? কিন্তু ভালো না হলে কি করবেন আপনি আমার? কি আবার করবো? মাথার কাটা দিয়ে চোখ গেলে দেবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সে না হয় রাত্রিরে হবে খন। এখন যেতে হবে তো নাকি? হ্যাঁ গো, অনেক রাত হয়ে গেল, চলো। আচ্ছা, কর্তা হঠাৎ আমাদের নিমন্ত্রণ করে পাঠালেন? কি করে বলবো, আমি তো জ্যোতিষী নই। ওখানে গেলেই জানা যাবে। তবে নিমাইয়ের টোল খোলা নিয়ে হয়তো। আমারও তাই মনে হয়। উনি বোধহয় খুব খুশি হননি। আমি খুশি হয়েছি কিনা সে প্রশ্ন অবান্তর মুকুন্দ। সেদিন ওই তরুণের চোখে মুখে যে জ্যোতি আমি দেখেছি, তা এক কথায় অপূর্ব। মানুষ এত সুন্দর হয় যেন স্বয়ং বিষ্ণু তর্কে বসেছেন। তাই জগন্নাথ পণ্ডিতের ছেলে তোমার বাড়িতে টোল খুলেছেন, এতে আমি খুশিই হয়েছি, আবার একই সঙ্গে উদ্বিগ্নও হয়েছি। কেন আবার উদ্বেগের কি হলো? সেদিন বিচার সভায় নিমাই তো বামুনদের টিকি মুড়িয়ে দিয়েছে একেবারে। সেখানেই তো চিন্তা। কথায় বলে বাঘে ছুলে 18 ঘা আর ব্রাহ্মণে ছুলে 30 ঘা। আর আহত ব্রাহ্মণ কে জানে। একটা অঘটনের শঙ্কা হচ্ছে মুকুন্দ। অঘটন? না মানে অঘটন মানে তারা তোমাকে আমাকে রাস্তায় বের করে মারবে না নিশ্চয়, কিন্তু তুমি তো দেখছো গৌরবঙ্গের অবস্থা। কেন, দেশের অবস্থা তো বেশ ভালোই। ধান চাল যথেষ্ট, রাই শস্যের ফলনও বেশ ভালোই। মুকুন্দ, ব্যবসায় মন দাও, বয়স বেড়ে যাচ্ছে, এখন হাল না ধরলে। দেখুন, আপনি কি অঘটনের আশঙ্কা করছে যদি একটু খুলে বলেন। জাহাজে করে তোমার কোনো মাল তো বাইরে যায় না, কিন্তু আমার যায়। সপ্তগ্রামে আমাদের কিঞ্চিত বাণিজ্য আছে, তুমি জানো বোধহয়। হ্যাঁ, বাবার কাছে শুনেছি। কম্বুজে, জম্বুদ্বীপে আর লঙ্কায় আদা, সুঁট, হলুদ আর নুনে জারানো লঙ্কা পাঠান আপনারা। সে তো অত্যন্ত তেজি ব্যবসা। সে ব্যবসার ততটা তেজি নেই। সপ্তগ্রাম ক্রমশ শুকিয়ে আসছে, নদীর বুকে পলি জমছে, মাঝি মোল্লারা গুণ টেনে টেনে হদ্দমদ্দ হচ্ছে। তার চেয়ে বড় কথা হচ্ছে পূব দেশের জাহাজগুলো আর সপ্তগ্রামে ভিড়তে চাইছে না। তাদের পথে পরে চাটিগ্রাম বন্দর, তারা সেইখানে মাল খালাস করতে চাইছে। আশ্চর্য, আমার তো ব্যবসাপত্র নেই, তাই কোনো খবরই রাখি না। বোকামো করো না মুকুন্দ, তোমার ব্যবসাপত্র নেই তো কি হয়েছে? তোমার ধানি জমি জিরেত রয়েছে, পতির জমি আছে, পুষ্করিণী রয়েছে, সেসব রক্ষণাবেক্ষণের জন্য কিছু ভেবেছো? দেখুন, আপনি আমার অগ্রজের মতো, সেই দাবি থেকেই বলছি। একটু যদি খোলসা করে বলেন আমাকে। আপনার কথা আমি ঠিক ধরতে পারছি না, বড় তির্যক লাগছে। আচ্ছা, তোমার আশ্চর্য লাগেনি যে সুভদ্রার খাস দাসী গিয়ে তোমাকে সপরিবারে নিমন্ত্রণ করে এসছে? না, বউ ঠাকুরুন আমাদের যথেষ্ট স্নেহ করেন, তাই তিনি সুমঙ্গলাকে নিমন্ত্রণ জানাবেন, এতে আর আশ্চর্য হওয়ার কি আছে? সুমঙ্গলাকে ডেকেছি আমি, তার বুদ্ধির কাছে আমি নত হয়েছি।
তার পরামর্শ আমার চাই। কিন্তু এই সমস্ত একান্ত বাণিজ্যিক ব্যাপার, বৈষয়িক, সে এসবের কি বোঝে? তাই তাকে অন্দর থেকে ডেকে পাঠাচ্ছি, শোনো সে কি বলে। ওরে চরণ, বৌমাকে অন্দর থেকে একবার ডেকে দে তো, বল আমি ডাকছি। তাহলে আজকে আমি চলি, অনেক রাত্রি হলো। হ্যাঁ, আপনি? হ্যাঁ। আচ্ছা বেশ, কাল তাহলে বাকি কথা হচ্ছে। ঠাকুর আমাকে ডাকছিলেন? আসুন আসুন। আপনার বউ ঠাকুরনো কি এসছেন নাকি? না, উনি হেসেলেন। ডাকবো? না থাক, আপনার সঙ্গেই দুটি কথা ছিল। আপনার বিচার, বুদ্ধি, তেজ তিনটি অন্যরকম। বাংলায় মেয়েদের কথা খাটে কই, কিন্তু আপনি দেখিয়ে দিয়েছেন। শান্তিলতার বিয়ে আর নিমাইয়ের তর্ক সভায় আপনার যে রূপ আমি দেখেছি তাতে আমি মুগ্ধ। এমন কিছু পদক্ষেপ, এমন কিছু সমাধানের কথা আপনি ভাবতে পারেন যেটা আমরা পারি না। তাই দাদা, এত ভনিতা নাই বা করলেন, এত ছোট একটা মেয়েকে। আপনি, হ্যাঁ ঠাকুর, আপনি আমাকে আপনি আগে করবেন না দয়া করে। তাকে আমার বড় লজ্জা লাগে। বেশ, তোমাকে তুমিই বলবো। আসলে ওই শান্তির বিয়েতে নদের চাঁদ চক্রবর্তী আর যাদব পণ্ডিতদের সঙ্গে তুমি যা করেছিলে তাতেই তোমার উপরে ক্ষিপ্ত হয়েছিল ব্রাহ্মণ সমাজ। তারপরে নিমাইয়ের তর্ক সভায় সেই ক্ষিপ্ততা, সেই রাগকে আরো সামনে নিয়ে এসেছে। হ্যাঁ, সেটা ওরা হাবে হাবে সবাইকেই বোঝাচ্ছে, কিন্তু কিন্তু আমি তো কোনো অন্যায়। তাছাড়া নিমাইয়ের তর্ক সভায় তো প্রমাণ হয়েই গেছে, অদ্বৈত আচার্য গঙ্গাদাস পণ্ডিতের মতো শিরোমণিদের বাদ দিলে নবদ্বীপের শ্রেষ্ঠ পণ্ডিত আমাদের নিমাই। বিরোধটা সেইখানে। শোনো বাজে, কথাটা বোঝার চেষ্টা করো। এই নবদ্বীপে ব্রাহ্মণদের দৌরাত্ম্য ক্রমশ আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। এদের অজস্র জমি সব নিষ্কর। এদের ঘটি বাটি বদনা পর্যন্ত তেনারা দেবোত্তর সম্পত্তি বানিয়ে ফেলেছে। যজমানদের দানে, তারপরে ওই কুলিনদের ঘরে বিবাহের সুবাদে সারা গৌরবঙ্গে এদের অজস্র বাড়ি ঘর পুকুর এসব রয়েছে। তার উপর রয়েছে পৈতৃক টোল, পুঁথি, মন্দির, মঠ, মান মন্দির। এ কি বোকার মতো হাসছো কেন? নিমাই পণ্ডিতের কাছে যাদব পণ্ডিত তর্কে হেরে যাওয়ার পরে কি বলেছিলেন জানো? বলেছিলেন নিমাই পণ্ডিতের আহার নাকি পাখির মতো, তাই তিনি বেশি দিন টিকবেন না। এই ব্রাহ্মণদের নিয়ে একটু দুশ্চিন্তায় আছি সুমঙ্গলা।